প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে। হিসাবের বৈষম্যর এই পর্বে আমরা তোমাদের সিকিউ সলভ করব। সো সিকিউ তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, বিকজ এইচএসসিতে সিকিউতে যেহেতু 70 মার্ক 100-র মধ্যে, তার মানে অবশ্যই আমরা 3টা ক্যাটাগরির সিকিউ তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে সলভ করাবো ইনশাল্লাহ। এই 3টা ম্যাথ যদি তুমি ভালো করে বুঝতে পারো এবং ভালো করে প্র্যাকটিস করো, আশা করি এই চ্যাপ্টার থেকে যত ম্যাথ আসছে এই পর্যন্ত সবগুলো ইজিলি তুমি কি করতে পারবা, সলভ করতে পারবা। চলো শুরু করা যাক। দেখো এখানে হচ্ছে আমরা বোর্ডে যেহেতু সলভ করতেছি, অবশ্যই সিকিউ সলভ করা টাফ, কারণ হচ্ছে বোর্ডে ধারণ ক্ষমতা হয় না যেমন কোশ্চেন আর আনসার দেখানো। এই জন্য তোমরা একটি স্ক্রিনশট দিয়ে নাও দ্রুত, জাস্ট আমি 2 সেকেন্ড সময় দিলাম, স্ক্রিনশট দিয়ে নাও, তারপর আমরা হচ্ছে সরাসরি কোশ্চেন সলভ করব। আশা করি দেওয়া হয়ে গেছে তোমাদের প্রত্যেকেরই ডান। তো এখানে দেখো ক নম্বরে বলছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। খ নম্বরে বলছে হচ্ছে তোমার 5, 15, 20 মাত্র 4টা জাবেদা দিতে বলছে, ব্যাখ্যার প্রয়োজন নাই বলে দিছে। এবং গতে বলছে এরকম এই 4টা লেনদেনের দ্বারা হিসাব সমীকরণের কী প্রভাব পড়ছে তা দেখাইতে বলছে। ঠিক আছে, এই ক্যাটাগরিরই তোমার কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার আসছে এবং তোমাদের সময় আসার পসিবিলিটি আছে। তো যেহেতু হচ্ছে আমি ওই স্ক্রিনশট দিয়ে নিছি, তো অবশ্যই আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাই। তো দেখো শুরুতে আমরা সিরাত এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ জানবো। সহজ ভাষা আমি একটু বলি, যদি এই যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ যদি ক্যালকুলেশন করতে বলে, একজন ব্যক্তি যা নিয়ে ব্যবসা শুরু করেন সেটাই হচ্ছে তার প্রারম্ভিক মূলধন। মনে করো সে ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে বছরের শুরুতে, এখন ওই ঋণের টাকাটা তুমি কি করবা? দেখো ঋণ নিয়ে ব্যবসা শুরু করলে তুমি ঋণ নিছো, তুমি নগদ টাকা আসছে না, এই জন্য ঋণের টাকাটা একবার যোগ করে আরেকবার কি করতে হয়, বিয়োগ করতে হয় দায়টা। সো তুমি যদি এই ঋণের টাকাটা হচ্ছে বিয়োগ নাও করো তাহলে ওটা দেখানোর দরকার নাই। আর যদি জাস্ট ঋণের টাকাটা তুমি ইনক্লুড করো তাহলে একবার যোগ করবা, তারপর আবার কি করবো, বাদ দিয়ে দিবা। কেন? কারণ আমি এটা একটু ব্যাখ্যা করতেছি। এখানে হয়তো তোমার শুধুমাত্র 15,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে, তাই না? এখন এটা দিবা কি না? দেখো ঋণ যদি গ্রহণ করা হয়, ঋণ গ্রহণ করলে তোমার জাবেদা কি বলো তো, নগদান হিসাব ডেবিট এবং ঋণ হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট এবং ঋণ নামক দায় হিসাব হবে তোমার ক্রেডিট, তাই না? এখন দেখো তুমি যদি প্রারম্ভিক মূলধনের সাথে এই যে ঋণ নিছে এটা যোগ করো, তাহলে আবার কি করতে হবে, দায়টা আবার বাদ দিতে হবে। আবার যদি তুমি এটা করো যে না আমি ঋণটা দেখাবোই না, তাহলে তোমার হবে। তো দেখো প্রথমে আমরা প্রারম্ভিক মূলধনটা ক্যালকুলেশন করব। দেখো একদম শুরুতেই জুনের 1 তারিখে দেওয়া আছে যে নগদ 55,000 টাকা, নগদ 55,000 টাকা এবং পণ্যদ্রব্য 10,000 টাকা এবং আছে 15,000 টাকা ঋণ নিয়ে। আমি যেটা বললাম ঋণটা তোমার দেখানোরই দরকার নাই, তাহলে তার প্রারম্ভিক মূলধন হচ্ছে 65,000 টাকা। এখন আসো তুমি যদি চাও যে না ভাই আমি ঋণের টাকাটা যোগ করব, তাহলে একবার কি করবা, এই 15,000 টাকা যোগ করে দিবা, তারপর আবার 15,000 টাকা বাদ দিবা, আলটিমেটলি রেজাল্ট এই 65,000 টাকায় আসবে। পয়েন্ট মূল কথায় চলে আসি। প্রারম্ভিক মূলধন বের করতে বললে তোমার কি পরিমাণ টাকা নিয়ে বা যা নিয়ে ব্যবসা শুরু করছে সেটাই প্রারম্ভিক মূলধন। যদি দায় থাকে দায়টা বাদ দিয়ে দিবা, দ্যাটস ইট। ওকে, এই টাইপের কোশ্চেন তোমার প্রতি বছর আসতেছে এবং তোমাদের সময় আসবে। সো এই টাইপের অনেক কোশ্চেন একই যেহেতু হচ্ছে তোমার সলভ করতে কিন্তু বেশি সময় লাগবে না, একই প্যাটার্নে তুমি জাস্ট কয়েকটা চোখ বুলাই যাও তাহলে হবে। ওকে, আমরা 2 নম্বরে চলে আসি, জাবেদা। এখন দেখো 4টা জাবেদা এবং ব্যাখ্যাও দিতে বলে নাই, ঠিক আছে? তার মানে এগুলো সলভ করতে সময় কম লাগে, এই জন্য অবশ্যই এই টপিকের সিকিউ তোমরা টার্গেট করবা, ঠিক আছে? তো আমরা চলে যাই সরাসরি। দেখো 5 তারিখে জিহাদের নিকট পণ্য বিক্রয় 10,000 টাকা, 40% নগদে। এখন দেখো পণ্য বিক্রি করলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন 40% করছে নগদে, তাহলে নগদান হিসাব ডেবিট কত পার্সেন্ট টাকা আসবে, 40%। 10,000 40% 4,000। এখন দেখো তো বাকি যেই টাকাটা, এটা কি সে বিক্রি করছে কিন্তু টাকা পায়নি, তাহলে এটা কি ধারে, এই জন্য এখানে কি হবে, প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য অথবা দেনাদার। এখানে কত পার্সেন্ট হবে তাহলে, 60%। ক্লিয়ার, 60% 6,000 টাকা এবং বিক্রয় হবে কত, 10,000 টাকা ক্রেডিট। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর আমরা চলে যাব 15 নম্বর জাবেদায়। ভালো করে খেয়াল করো, এখানে লেখা 3 মাসের ভাড়া প্রদান 12,000 টাকা। 3 মাসের ভাড়া কত, 3 বারণ 36,000, কত হয়, 36,000 টাকা। এখন তোমার এখানে যেহেতু 3 মাসের দেওয়া আছে, এখানে তোমার 1 মাসেরটা হচ্ছে খরচ বা ব্যয় এবং বাকি 2 মাসেরটা কি, অগ্রিম। তো তোমার কি হবে, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট এবং নগদান হিসাব কি ভাইয়া, ক্রেডিট। তাহলে 15 নম্বর হবে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট এবং
নগদান হিসাব ক্রেডিট। সরি, আমরা বলছিলাম 3/36, এখানে 36 হবে না, এখানে হবে 12, কারণ বলেই দিছে যে 3 মাসের ভাড়া প্রদান 12,000 টাকা। তাহলে এখানে কি অগ্রিম দেওয়া আছে, তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট 12,000 এবং নগদান হিসাব কি হবে ক্রেডিট। ঠিক আছে, দেখো অগ্রিম ভাড়া দিতে গিয়ে তোমার টাকা চলে গেছে নগদ টাকা, এই জন্য নগদান হিসাব কি হবে ক্রেডিট হবে। এবার চলে আসো 20 নম্বর জাবেদায়। এখানে বলছে ধারে বিক্রয়ে 10% অনাদায়ী দেনা ধার্য করা হয়েছে। ধারে বিক্রি করা ছিল, সেখানে অনাদায়ী পাওনা আবার 10%, তার মানে এটা কি একটা ব্যয়। অনাদায়ী পাওনা বা কুঋণ, অনাদায়ী পাওনা, এই অনাদায়ী পাওনা অথবা কুঋণ এটা হচ্ছে একটা ব্যয়। অনাদায়ী পাওনা অথবা কুঋণ এটা হচ্ছে একটা ব্যয় বা খরচ, তার মানে এটা ব্যয় বা খরচ হিসাব ডেবিট যদি বাড়ে এবং এটার সাথে জড়িত কে প্রাপ্য হিসাব বা দেনাদার, তার মানে প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব হবে তোমার ক্রেডিট 600 টাকা। ওকে, সর্বশেষ 25 নাম্বার সরঞ্জাম ক্রয়, এটা একটা স্থায়ী সম্পদ। তার মানে সরঞ্জাম যখন ক্রয় করছে, প্রতিষ্ঠানে সরঞ্জাম আসলে কি বলতো, অফিস সরঞ্জাম বা সরঞ্জাম হিসাব ডেবিট এবং নগদ টাকা কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট। দ্যাটস ইট, এই ছিল তোমাদের জাবেদা। এবার গ নম্বরে দেখো 15, 20, 25 এবং 30 তারিখের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাতে বলছে। তো হিসাব সমীকরণের প্রভাব দেখাতে বললে এই যে এখানে গড়টা দেওয়া আছে, এটা খুবই সহজ। এখন এই যে হিসাবগুলো নগদ, ব্যাংক, প্রাপ্য হিসাব, অগ্রিম ভাড়া, সরঞ্জাম, মূলধন এবং মন্তব্য, ভালো করে খেয়াল করো। এখানে এই যে তুমি কয়টা ঘর নিবা, এটার জন্য অবশ্যই তোমার কোশ্চেনগুলো দেখতে হবে। এখন এখানে 4টে এন্ট্রি তোমার হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব দেখাইতে বলছে, তাহলে 4টে এন্ট্রিতে কী কী হিসাব আছে এটা দেখে এখানে সম্পদ পাশে তুমি এই ঘরগুলো দেখবা। ঠিক আছে, এগুলো লিখে ফেলবা, যেমন নগদ আছে, ব্যাংক আছে, প্রাপ্য হিসাব আছে, অগ্রিম ভাড়া, সরঞ্জাম আছে। আর ওই পাশে তুমি দেখাই দিবা দায় এবং হচ্ছে মূলধনগুলো। মূলধনের মধ্যে কী কী আসবে, আয়, ব্যয় এবং উত্তোলন। ঠিক আছে, আয়, ব্যয়, উত্তোলন, এই মূলধনের উপাদান কয়টা, 4টে একসাথে লিখে ফেলবা। তো দেখো এখানে প্রথমে 15 নম্বর এন্ট্রিটা, 15 নম্বরে বলছে 3 মাসের ভাড়া প্রদান মানে অগ্রিম। তাহলে দেখো অগ্রিম ভাড়া, এই যে অগ্রিম ভাড়া 12,000 টাকা, তুমি সাথে জেলগুলো লিখে দাও। ঠিক আছে, যে 12,000 টাকা অগ্রিম ভাড়া এবং নগদ, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট হয়েছে আর নগদ হিসাব কি হয়েছে ক্রেডিট, নগদ টাকা কমে গেছে, তাহলে এটা কি হবে মাইনাস ফিগারে হবে। ওকে, এখন এটা আমরা কি করছি, একদম শেষে গিয়ে একসাথে জের নির্ণয় করছি। ঠিক আছে, এটা সহজ হয়, কারণ একসাথে তুমি জাস্ট লেনদেনগুলো লিপিবদ্ধ করে রেকর্ড করে শেষে গিয়ে একসাথে তুমি কি করলা, একসাথে হচ্ছে রেজাল্টটা বের করে ফেললা এবং সাথে জেরও দেখাতে পারো। এখানে যদি চাও সাথে জের দেখাতে, তাহলে এই টাকাগুলো সাথে দেখাই দিবা। ঠিক আছে, আমরা দুইটা মেথডে দেখাবো, পরেরটায় সাথে কীভাবে জের বের করে ওটা দেখাবো। ওকে, এবার 20 নম্বরে চলে আসি। ধারে বিক্রয়ে 10% অনাদায়ী দেনা ধার্য করা হয়েছে, তার মানে এই যে 600 টাকা কি হবে প্রাপ্য হিসাব থেকে কমে যাবে, আর এখানে ব্যয় মানে মালিকানা সত্ত্ব থেকে এই 600 টাকা কমে যাবে, যেহেতু এটা একটা খরচ। ঠিক আছে, 25-এ চলে আসো। সরঞ্জাম ক্রয় করছে কত টাকা, 3,000 টাকা। তার মানে সরঞ্জাম ক্রয় করছে, তোমার প্রতিষ্ঠানে কি সরঞ্জাম আসছে আর নগদ টাকা কি করছে কমে গেছে, এই যে সরঞ্জাম আসছে আর নগদ টাকা কমে গেছে, তাহলে এটা কি মাইনাস ফিগারে। ঠিক আছে, এবং সর্বশেষ যে অ্যান্টিটা আমরা দেখব 30 নাম্বারটা, যে চেকের মাধ্যমে বেতন পরিশোধ করছে 3,000 টাকা। এখন বেতন পরিশোধ করছে, তার মানে তোমার এই যে ব্যয় কমে যাবে এবং নগদ টাকাও কি করবে ভাইয়া, কমে যাবে 3,000 টাকা। এখন ক্যালকুলেশন করলে দেখো 15,000, 3,000, 6,000 এগুলো করে ফেলো, করলে দেখবা দুই পাশে কত আসে, এখানে 3,600, পরের ওই পাশেও কি 3,600, তার মানে সম্পদ পাশেও তোমার 3,600 এবং দায়ের পাশে 3,600। ঠিক আছে, দেখো এখানে কিন্তু তোমার ফোনে যে কোশ্চেনটা আছে, কোশ্চেন দেখে তারপর হচ্ছে কি করবা, ম্যাথ সলভ করবা। ঠিক আছে, কারণ হচ্ছে বোর্ডের ধারণ ক্ষমতা নাই যে তোমার কোশ্চেন এবং আনসার দুইটা একসাথে আমি দেখাবো। ওকে, এই জন্য আগে স্ক্রিনশট দিবা। ওকে, সো আমরা 2 নম্বরে আরেকটা টাইপের ম্যাথ সলভ করবো, তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, ডান। তো আমরা দেখি কোশ্চেনটা একটু পড়ে ফেলি। আমরা শুরুতে দেখি কি রিকোয়ারমেন্ট আছে এখানে। নিট ক্রয়ের পরিমাণ বের করতে বলছে, জাবেদা করতে বলছে, আর টেবিল ওয়ার্ক দেখাতে বলছে। এখানে টেবিল ওয়ার্ক দুইটা দেখানোর রিজন একটাই, সেটা হচ্ছে তোমাকে এবার আমি দেখাবো সাথে কীভাবে জের ক্যালকুলেশন করে। ঠিক আছে, তো দেখো আমরা শুরুতে ক্রয়ের পরিমাণ বের করবো, নিট ক্রয়ের পরিমাণ। যেহেতু তোমাদের কাছে কোশ্চেন আছে সবার, এই জন্য আমি হচ্ছে কোশ্চেনটা স্কিপ করলাম। ওকে, তো কোশ্চেনে দেখো ক্রয়ের পরিমাণ কোথায় আসে, দেখো জানুয়ারি 4-এ চলে যাও, এখানে লেখা আছে নগদে 8,000 টাকা এবং ধারে 20,000 টাকার পণ্য ক্রয়। তার মানে নগদে হোক ধারে হোক ক্রয় তো করছে, তার মানে দুইটাই কি তোমার এখানে ক্রয়। ঠিক আছে, তার মানে জানুয়ারি 4 তারিখে ক্রয়ের পরিমাণ আছে নগদে কত, নগদে আছে 8,000 এবং বাকিতে আছে কত, বাকিতে আছে 20,000 টাকা।
ওকে, তারপর দেখো আরেকটা ক্রয় আছে তোমার 10 তারিখে। সরি, এখানে তারিখটা একটু ভুল দেওয়া আছে, সেটা হচ্ছে 12 তারিখে। দেখো নগদে ক্রয় কিন্তু 1000 টাকা পণ্য ফেরত দিছে। তার মানে ক্রয় থেকে আমাদের কি করতে হয়, ক্রয় ফেরত বাদ দিতে হয়, ধারে ক্রয় থাকলে যোগ করতে হয়, এবং ক্রয় পরিবহন থাকলে কি করতে হয়, যোগ করতে হয়। তার মানে ক্রয় ফেরত আছে কত টাকা, 1000 টাকা। আমরা এখানে মোট ক্রয় আছে কত, 28,000, এখান থেকে ক্রয় ফেরত আছে 1000, বাদ দিয়ে দিলে আমাদের নিট ক্রয় আসে কত, 27,000 টাকা। ঠিক আছে, জাস্ট ক্রয়ের পরিমাণ বের করতে বলে এটা খুবই সিম্পল। যেমন তোমার এখানে যে কাজগুলো করা লাগবে সেটা হচ্ছে যে তোমার যদি ধারে ক্রয় থাকে যোগ করবা, ফেরত থাকলে বাদ দিবা, বাদটা থাকলে বাদ দিবা, এবং যদি ক্রয় পরিবহন থাকে যোগ করে দিবা। নিট ক্রয়টা তোমরা কিন্তু এর আগে অনেক ক্যালকুলেশন করছো 9-10-এ থাকতে। ওকে, তারপরে দেখো খ নম্বরে বলছে লেনদেনগুলোর জাবেদা দাও। এখন জাবেদা খুবই বেসিক থেকে কোশ্চেন আসে, আমরা জাবেদাগুলো করে ফেলি। 1 নম্বর এন্ট্রিটা পড়ো তো, যে নগদ 28,000 টাকা 15,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে। তার মানে খুবই সিম্পল, এখানে নগদান হিসাব কি, ডেবিট 28,000 টাকা, এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে। আসবাবপত্র কত ছিল, আসবাবপত্র ছিল আবার 15,000 টাকা। তাহলে মূলধন হিসাব কত হবে, টোটাল 15, আর ওখানে ছিল কত 25, তাহলে কত হয়, হ্যাঁ 15 আর 28 ছিল, তাহলে হয় 43,000 টাকা। ব্যাখ্যাটা দিয়ে দিবা যদি তোমার সময় থাকে, কারণ 4টা এন্ট্রি তোমার জাবেদা করতে বলছে। এটা ব্যাখ্যা দেওয়া তেমন একটা মানে মনে হয় না যে অনেক বেশি তোমার জন্য কঠিন হবে, এই জন্য ব্যাখ্যাটা দিয়ে দিবা। চলে আসো, জানুয়ারি 4 নগদে 8,000 টাকা এবং ধারে 20,000 টাকার পণ্য ক্রয় করছে। এখন তোমার কি লিখতে হবে, যে ক্রয় হিসাব, আমরা জানি যে ক্রয় হিসাবটা ডেবিট। এখন ক্রয় হিসাবে টোটাল টাকাটা যোগ করে দাও, 28,000 টাকা একসাথে। এখন নগদে করছে কত, 8,000 টাকা, আর বাকিতে করছে কত, 20,000 টাকা। তাহলে বাকিতে কি হবে, প্রদায় হিসাব অথবা পাওনাদার হিসাব, প্রদায় অথবা পাওনাদার হিসাব। বাকিতে গিয়ে হবে প্রদায় অথবা পাওনাদার হিসাব। চলে আসো 7 নম্বরে, পণ্য আনয়নের গাড়ি ভাড়া পরিশোধ 900 টাকা। এখন গাড়ি ভাড়া পরিশোধ করছে, এটা কি বলতো, এটা হচ্ছে একটা পরিবহন ব্যয়। তার মানে পরিবহন ব্যয়, ক্রয় পরিবহন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। যদি ব্যাখ্যা দাও যে পণ্য আনয়নে গাড়ি ভাড়া প্রদান করা হলো। ওকে, তারপরে চলে যাবো আমরা 12 নম্বরে। 12 নম্বরে দেখো এখানে বলছে ফেরত, তার মানে নগদান হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব কি, ক্রেডিট। ঠিক আছে, কারণ হচ্ছে নগদে ক্রয়কৃত 1,000 টাকার পণ্য ফেরত দেওয়া হলো। এখন নগদে যেই ক্রয় করছো না, এই জন্য নগদ চলে আসছে। ওকে, এই জন্য কি নগদ চলে আসছে। তারপরে সদরতে চলে যাও, যে শামসুলের নিকট পণ্য বিক্রয় 23,000 টাকা। খুবই সিম্পল, শামসুল যদি নাম উল্লেখ থাকে তাহলে কি বাকিতে, নাম যদি মেনশন করা থাকে তাহলে কি হবে বাকিতে। তার মানে প্রাপ্য হিসাব সাথে নামটাও দিয়ে দিতে পারো শামসুল, প্রাপ্য শামসুল হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। যদি বাকিতে না হতো তাহলে কি হতো, নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। ঠিক আছে, এখন আগেরটা যেহেতু আগের কোশ্চেনটা যেহেতু আমরা টেবুলার সফটটা তোমাদের একদম কমপ্লিট করে দিয়েছি, এটাই জাস্ট আমি দেখানোর রিজন একটাই, সেটা হচ্ছে এখানে সাথে সাথে জের ক্যালকুলেশন করছে। দেখো জানুয়ারির 1 তারিখে তোমার কি করছে, নগদ 28,000 টাকা এবং 15,000 আসবাবপত্র টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে। এখন এখানে নগদ কত, 28, আসবাবপত্র কত 15, তার মানে নগদ 28,000 টাকা, আসবাবপত্র 15,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে টোটাল মূলধন কত, 43,000 টাকা। মন্তব্য কি, প্রারম্ভিক মূলধন। ওকে, তারপরে চলে যাও, জেডটা আমরা ক্যালকুলেশন করতেছি, এই যে সাথে সাথে জেড, এখানে 28, এখানে 15, এখানে 43। ওকে, তারপর 4 নম্বর এন্টিটি বলছে নগদ এত টাকা এবং ধারে কি এত টাকার পণ্য ক্রয়। এখন দেখো এই যেটা কি করছে, নগদে পণ্য করেছে 8,000 টাকা চলে গেছে। এখন বাকিতে করছে কত, 20, আর এখানে মূলধনের কি হবে, টোটাল 28,000 টাকা একসাথে ক্রয়। ক্রয় কি করে, মূলধনকে কমাই দেয় বা মালিকানা সত্ত্বকে কমাই দেয়। ক্রয় কি করে, মালিকানা সত্ত্বকে কমাই দেয়। এখন করলাম, এখন দেখো জের করে ফেলে 28 8 কত, 28 থেকে আর্গেল থাকে তো 20, এখানে 15 রয়েছে, এখানে 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 হচ্ছে ক্যালকুলেশন করলে আমার এই রেজাল্টটা হয়। তো এটাও সেম প্রসেসেই করবা, একই প্রসেস, জাস্ট লেনদেনগুলো বসায় সাথে সাথে জের বের করে ফেলবা। এখন তুমি যদি চাও না আমি একদম শেষে গিয়ে আনসার বের করবো, সেটাও পারো। আর যদি চাও যে না ভাইয়া আমি সাথে সাথে কী করবো, জের ক্যালকুলেশন করবো, সেটাও তোমার ব্যাপার, বা তুমি যেটা তোমার কাছে ইজি মনে হয় তুমি সেই মেথডেই করবা। সর্বশেষ আমরা আরেকটা ম্যাথ সলভ করব, জাস্ট তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। দেখো এই ম্যাথটায় আবার একটু ডিফারেন্স টাইপের কোশ্চেন আসছে। তো এখানে প্রথমটাই বলছে যে সকল ঘটনা লেনদেন নয় এমন ঘটনার মোট টাকার পরিমাণ গণনা সহ নির্ণয় করো। পরেরটাই বলছে আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিভাগ দেখাও, মানে হচ্ছে জাস্ট তুমি শ্রেণীবিভাগটা দেখা দেবে কোনটা কোন কোন ধরনের হিসাব। তারপর সর্বশেষ হচ্ছে চলমান জের সাথে নগদান হিসাব এবং মূলধন হিসাব করতে বলছে। তো যেহেতু কোশ্চেন আছে আমরা সরাসরি চলে যাই। আমরা লেনদেন শেখার জন্য আমি 3টা বৈশিষ্ট্য বলে দিব, কারণ হচ্ছে বৈশিষ্ট্যগুলো মনে রাখবা। নাম্বার 1, লেনদেন হতে হলে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, মানে অর্থের অঙ্কে
অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। তুমি মাথায় রাখবা যে একটা ঘটনা তখনই লেনদেন হবে যখন এটা অর্থ দ্বারা তুমি পরিমাপ করতে পারবা। নাম্বার 2, আর্থিক অবস্থার পরিবর্তন হবে। মনে করো তুমি একটা আসবাবপত্র কিনলা, আসবাবপত্র ক্রয় করলে আর্থিক অবস্থার পরিবর্তন হবে। মনে করো একটা আসবাবপত্র কিনলে, এখন আসবাবপত্র যদি তুমি ক্রয় করো তাহলে তোমার কি করবে, টাকা যাবে, তার বিনিময়ে কি আসবে, তার বিনিময়ে হচ্ছে তোমার আসবাবপত্র আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। আর অবশ্যই কি দুইটা পক্ষ থাকবে, একটা ডেবিট এবং একটা ক্রেডিট, দুইটা পক্ষ থাকবে। যদি কোনো ঘটনা তুমি অর্থ দ্বারা পরিমাপ করতে পারো তাহলে ধরে নেবে সেটা হচ্ছে লেনদেন। তাহলে দেখো জানুয়ারির 3 তারিখ, ভালো করে খেয়াল করো, যে মাসিক 12,000 টাকা বেতনের একজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে বা নিয়োগ করা হয়েছে। এখন নিয়োগ করছে বা এখানে তো কোনো ধরনের লেনদেন সংগঠিত হয় নাই, হয়েছে, হয় নাই, তার মানে এটা কি কোনো লেনদেন নয়। তারপর দেখো 25 তারিখ, 25 তারিখে কি বলছে, যে নিজস্ব তহবিল থেকে রহিম মিয়ার জীবন বীমা প্রিমিয়াম প্রদান। এখন এটা হচ্ছে একটা উত্তোলন, আমার নিজের টাকা, আমার নিজের তহবিল থেকে আমি কি করছি, আমি জীবন বীমা প্রিমিয়াম প্রদান করছি। তো এটা কি ব্যবসার সাথে জড়িত? এটা ব্যবসার সাথে সম্পৃক্তই না। তার মানে এটা কি কোনো লেনদেন নয়। তার মানে লেনদেন নয় হচ্ছে এই দুইটা অ্যান্টি, বাকিগুলো কিন্তু লেনদেন, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। এবার দেখো যে সকল ঘটনার লেনদেন নয়, খতে যে সকল ঘটনার লেনদেন নয় সেগুলোর হিসাব খাত উল্লেখ পূর্ব আধুনিক শ্রেণী বিন্যাস করে দেখানো হলো। নাম্বার 1, জানুয়ারির 1 তারিখে, ভালো করে খেয়াল করো, 1 তারিখে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, কারণ নগদ এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে, এই জন্য নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট এবং মূলধন হিসাব হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, জানুয়ারি 8 তারিখে কী করছে, ক্রয় করছে, তার মানে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জানুয়ারির 15 তারিখে আবার কী করছে, বাকিতে ক্রয় করছে, ক্রয় হিসাব ডেবিট, প্রদায় হিসাব ক্রেডিট। ওকে, জানুয়ারির 20 তারিখে ভালো করে খেয়াল করো, যে এখানে ধারে বিক্রয় ছিল, ধারে বিক্রয়, তার মানে ধারে বিক্রয় থাকলে কি হবে, ধারে বিক্রয় থাকলে প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, জানুয়ারি 30 হচ্ছে বেতন প্রদান, কি নগদে বেতন প্রদান, নগদে বেতন প্রদান। আমরা জাবেদাগুলো একটু তাড়াতাড়ি কমপ্লিট করতেছি, রিজন একটাই, কারণ সব টাইপের জাবেদা আমরা অলরেডি আগের পর্বে কী করছি, একদম 1 নম্বর পর্বে একদম A to Z কমপ্লিট করে দিচ্ছি, এই জন্য এই টাইপের জাবেদা তোমাদের সলভ করার কোনো ব্যাপার না। দেখো বেতন প্রদান করলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে জাস্ট তোমাকে বলছে হিসাবের শ্রেণী বিভাগ দেখাতে, তার মানে তুমি তো জানোই বেতন একটা ব্যয় হিসাব এবং নগদ হিসাব একটা কি সম্পদ হিসাব, এটা জাস্ট দেখাই দিবা। ওকে, এবার চলে আসো গ নাম্বারে। গ নাম্বার হচ্ছে আমাদের বের করতে হবে খতিয়ানে বা সাধারণ খতিয়ান আমরা দেখাবো চলমান জের ছকে। ঠিক আছে, কারণ হচ্ছে চলমান জের ছকে আমাদের সময় সেভ হবে, পাশাপাশি এটা সহজ এবং এটার সাথে সাথে যে নির্ণয় করা যায়। এখন প্রথমটা হচ্ছে নগদান হিসাব। এখন দেখো যে নগদ কোথায় কোথায় আছে। এখন 1 নম্বর এন্ট্রিতে যদি চলে যাই, সেখানে ছিল নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তার মানে আমরা করতেছি নগদান হিসাব, প্রথমে থাকবে তোমার তারিখ, তারপর বিবরণ দিবা, তারপর সূত্র থাকবে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারপর ব্যালেন্সের জায়গায় ডেবিট এবং ক্রেডিট। ঠিক আছে, এখন ভালো করে খেয়াল করো, 2017 সাল জানুয়ারির 1 তারিখে আমার কি ছিল, নগদ কয় টাকা ছিল, 1 লাখ টাকা, নগদ 1 লাখ টাকা নগদ নিয়ে সে ব্যবসা শুরু করছিল। তার মানে নগদান হিসাব ডেবিট, এখানে বিপরীত নাম লিখে দিবা, মানে পরেরটা। মূলধন হিসাব কি হবে, ক্রেডিট, তার মানে নগদের হিসাব ছিল 1 লাখ টাকা, কোন পাশে, ডেবিট পাশে, তাহলে জেডটা কি হবে, ডেবিটের ঘরে হবে। তারপর দেখো 8 তারিখে ক্রয় করে ফেলছে, তার মানে ক্রয় করছে, সেখানে কি নগদের টাকা চলে গেছে, নগদে চলে গেলে নগদান হিসাব কি হবে, নগদে চলে গেলে নগদান হিসাব হবে ক্রেডিট এবং এখানে বিপরীত নাম লিখে দিবা ক্রয়। তার মানে এখানে নগদের টাকা চলে গেল কি 30,000 ক্রেডিট, এখন 1 লাখ থেকে 30 গেল থাকে হতো 70। তারপরে দেখো বেতন, এখানে আবার কি নগদ চলে গেছে, এখানে কি বেতন প্রদান করছে, নগদ চলে গেছে কত টাকা, 12,000 টাকা, তার মানে নগদান হিসাব ডেবিট এবং এখানে বিপরীত নাম লিখে দেবে বেতন হিসাব ক্রেডিট, করলে আমার ব্যালেন্স আছে 58,000 টাকা। ওকে, আমার জের কত আসলো, 58,000 টাকা। তারপর দেখো আমাদের মূলধন হিসাব তৈরি করতে বলছে, সেম একইভাবে তুমি ছকটা করবা, চলমান জের ছক, মূলধন হিসাব, এবং তোমরা চাইলে এখানে হিসাবের কোড নংটা দেখাই দিতে পারো, হিসাবের কোড নং। ঠিক আছে, হিসাবের কোড নং এটা দেখাই দিলে ভালো হয়, এটা জাস্ট একটা ফর্মুলা। হ্যাঁ, তো এখানে দেখো মূলধন, শুরুতেই মূলধন ছিল কত টাকা, 1 লাখ টাকা, তার মানে মূলধন হিসাব ক্রেডিট ছিল, আর এখানে নগদান হিসাব কি হবে, মানে এই পাশে লিখে দিবে বিপরীত নাম নগদান হিসাব, তাহলে এখানে আমার ক্রেডিট যে 1 লাখ টাকা, মূলধন যেহেতু ক্রেডিট। আরেক জায়গায় আসবাবপত্রের বিপরীত আমার মূলধন ছিল কত, 50,000, এটাও ক্রেডিট, তাহলে টোটাল জের 1,50,000 টাকা। জাস্ট তোমরা হচ্ছে টি ছকে যদি না বলে, কোশ্চেনে টি ছকে যদি না বলে
তাহলে সবসময় চলমান জেড ছকে করবা। টি ছকে না বলে দিলে সবসময় চলমান জেড ছকে করবা, এখানে টাইম সেভ হবে এবং ম্যাথ ভুল হওয়ার পসিবিলিটি কম। ওকে, সো আশা করি নিজেরা প্র্যাকটিস করো, বিভিন্ন বোর্ড এই টাইপের যত কোশ্চেন আসছে এবং পরীক্ষায় যাতে হচ্ছে কনফিডেন্টলি আনসার করতে পারো। ঠিক আছে, শুভকামনা সবার।